আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল এই আয়োজনে নির্বাচন দরজায় কড়া নাড়ছে এবং রাজনৈতিক দলগুলো একে একে তাদের নির্বাচনী ইশতিহার বা অঙ্গীকারগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছেন সাধারণ ভোটারদের জন্য। তারা নির্বাচিত হলে, সরকার গঠন করলে সাধারণ জনগণের জন্য বা দেশের মানুষের জন্য কি করবেন এটা নিয়ে তারা হাজির হয়েছেন জনতার সামনে এবং জনতার মঞ্চে। আমরা আজকের আয়োজনে সার্বিকভাবে নির্বাচনের প্রস্তুতি এবং রাজনৈতিক দলগুলোর বক্তব্য নিয়ে আমরা আলোচনায় থাকতে চাই। আমরা আজকে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব জনাব ফয়েজ আহমদ, তিনি আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর কিভাবে হবে সেটা নিয়ে যেমন জনগণের মনে আগ্রহ রয়েছে, একই সাথে ছিল যে যারা নির্বাচিত হবেন তাদেরকে শপথ কে পড়াবেন, সেই সব কিছু মিলিয়ে আমরা লক্ষ্য করলাম যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন যে এই পুরো প্রক্রিয়াটা মোটামুটি ফেব্রুয়ারি 17-18 পরে আর যাবে না, এরকম একটা কথা বলা হয়েছে। তারপরও তো রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তী সরকার বলেন বা নির্বাচন কমিশনের ভূমিকা বলেন, সেটা নিয়ে অনাস্থা বা অসন্তোষও জানিয়ে রেখেছেন। আমরা কয়েকটা অভিযোগ যদি তাকাই যে এই প্রচারের সময় রাজনৈতিক দলগুলো যেভাবে বলেছে যে ইসি কোনো একটা রাজনৈতিক দলের উপরে ঝুঁকে পড়ছে কিনা, সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিনা, এইরকম নানা রকমের অভিযোগ রয়েছে। একই সাথে সাথে শঙ্কাও প্রকাশ করেছেন। একটু জানতে চাইবো যে শুরুতেই এই যে ক্ষমতা হস্তান্তরের যে বিষয়গুলো হয়েছে এবং একই সাথে অন্তর্বর্তী সরকার বা নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, আপনি সন্তুষ্ট কিনা? জনাব ফয়েজ আহমদ, আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। ইলিয়াস ভাইকে শুভেচ্ছা, যারা দেখছেন তাদেরও শুভেচ্ছা। দেখুন, প্রথমত হচ্ছে আমি যেহেতু সরকারকে প্রতিনিধিত্ব করি, খুব সোজা কথায় এক শব্দে উত্তর আছে আমার কাছে, আমি সন্তুষ্ট। তা আমার সন্তুষ্ট অসন্তুষ্ট আসলে উত্তর নিয়ে নেই। জনাব ইলিয়াস খান কি মনে করেন যে এই যে বলা হচ্ছে যে ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে, আমরা আশা করতে চান দীর্ঘদিন নির্বাচন হয়, সন্তোষ প্রকাশের ক্ষেত্রে কি জনাব ফয়েজ আহমদের সাথে আপনি একমত কিনা? একটু সংক্ষেপে উত্তর নিয়ে নেই, তারপরে আমি আসছি। বড় ধরনের কোনো মারামারি কাটাকাটি এখনো হয়নি, বাট যে অস্ত্রগুলো লুট হয়েছিল সেগুলো এখনো উদ্ধার হয়নি। আমাদের শঙ্কা হচ্ছে এটুকুই যে নির্বাচনের দিন বা দু একদিন আগে এইসব অস্ত্র এবং আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আসছে এরকম একটাই কিন্তু আমরা পেয়েছি মেসেজ। সেগুলো গর্জে উঠে কিনা, মারামারি হয় কিনা, সেই সংখ্যাটা নিয়ে আছে। আচ্ছা, আসছি জনাব ফয়েজ আহমদ আপনার কাছে। ওইটাই মানে ভাই যেটা বললেন বেসিক্যালি যে সামনের দিনটা, আগামীর দিনটা কি হবে সেটা আমরা জানি না। সেটার জন্য আমরা সর্বোচ্চ খারাপ পরিস্থিতি মাথায় নিয়ে বিবেচনা করতে হবে যে সর্বোচ্চ খারাপ একটি পরিস্থিতি আসতে হবে। সর্বোচ্চ খারাপ পরিস্থিতির জন্য সরকার, ইলেকশন কমিশন সহ যে সমস্ত প্রতিষ্ঠান ইলেকশন কন্ডাক্টের সঙ্গে যুক্ত আছে তারা যদি প্রস্তুতি রাখে, তবেই আপনি একটা সর্বোচ্চ ভালো নির্বাচন উপহার দিতে পারবেন। এটা হচ্ছে মেইন পলিসি সরকারের বা ইলেকশন কমিশনের। এখন আপনি পার্টিকুলারলি যদি বলেন, পলিটিক্যাল পার্টিগুলি টু সাম এক্সটেইন কখনো কখনো কমপ্লেইন করছে ইলেকশন কমিশনকে বা সরকারকে, করতে পারে। দেখুন, সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে এখন পর্যন্ত কেউ আসলে ওভাবে সামনে আসেনি যেটাতে আপনি পরিষ্কার করে অন্তত অবজারভারের জায়গা থেকে, নিরপেক্ষতার জায়গা থেকে আপনি বলতে পারেন ইয়াস, এই জায়গায় সরকার পক্ষপাতমূলক আচরণ করেছে, এই জায়গায় অমুক রিটার্নিং অফিসার। আপনি দেখেন একটা নির্বাচন হচ্ছে, সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রচারণা হচ্ছে, প্রার্থীরা মানুষের মানে ঘরে ঘরে যাচ্ছেন, কিন্তু এই সারা দেশের কোনো জায়গায় কি সুনির্দিষ্টভাবে কোনো পক্ষপাতের অভিযোগ এখন পর্যন্ত এসেছে? রাজনৈতিক দলগুলো তো বক্তব্যে নানান কিছু হয়। এইটা শুধু আমাদের দেশে না, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলেকশনের আগে বলেছেন তিনি লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছেন না, তার প্রতি ইনজাস্টিস করা হচ্ছে, এগুলো বলেছেন। উনি তো নির্বাচিত হয়েছেন। সুতরাং হয় রাজনীতির মাঠে এটা হয়, কিন্তু আমি বলছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ধরুন আপনি এই যে অভিযোগগুলো, সেটাগুলো কি শুধু রাজনৈতিক দলগুলো কৌশল হিসেবেই বলবেন? অধিকাংশ বলবো আমি এই বিবেচনায় যে আমি যদি নিজেকে এভাবেও দেখি, আমি তো এই সরকারের এই দায়িত্বে আসার আগে আমি একজন সাংবাদিক ছিলাম, সংবাদকর্মী। আমি রাজনৈতিক সাংবাদিকতা করেছি। আমি এই প্রক্রিয়ার সঙ্গে অভ্যস্ত। আমি এই প্রক্রিয়ার সঙ্গে দেখে আমি জানি যে ঠিক কোন কোন অভিযোগ কি কি। ধরুন কিছুক্ষণ আগে একটা টেলিভিশন প্রোগ্রামে আমি নিজে উপস্থিত ছিলাম, সেখানে আলোচনা হচ্ছিলেন একটি রাজনৈতিক দলের একজন প্রার্থী, তার অপোজিশন ক্যাম্প কি কি ধরনের ষড়যন্ত্র করছে ইলেকশনকে দিনকে ঘিরে, সব উনি বলছিলেন। আমি শুধু এতটুকু বললাম, আপনার অপোজিশন ক্যাম্পের সব পরিকল্পনায় যদি আপনি জানেন, তার মানে তো এটা আর তারা কিছু করতে পারছে না। আর আপনি জানার পরে যখন সব বলে ফেলেন,
তখন এটার ভিত্তি না হচ্ছে না, জানলে তিনি কি করতে পারেন? এখানে না, তো আসলে তার উনি- ভূমিকা নাই ঠেকানোর। না ঠেকানোর ভূমিকাটা না, এখন বিষয় হচ্ছে যে উনি যদি সব পরিকল্পনা জেনে ফেলেন এই করেন, তার মানে কি এইটা রাজনৈতিকভাবে বলছেন, আদারওয়াইজ তো আপনি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কি হচ্ছে। ফর এক্সাম্পল, লক্ষ্মীপুরে একটা ঘটনা ঘটেছে, কি সেটা সিল, সেটা কি? সিল জাল করা, সিল পাওয়া গেছে, 6টা তাই না? সিল সিল তৈরি পাওয়া করছে, গেছে, হ্যাঁ। এটা আইডেন্টিফাই করেছে কে? কোন ইন্ডিভিজুয়াল, কোন পলিটিক্যাল পার্টি? নো, সরকার, আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে জব্দ করেছে। এখন এটা কি একটা বড় উদ্বেগের বিষয় বলে মনে করছে? এটা ডেফিনেটলি উদ্বেগের, অনেক উদ্বেগের ঘটনা থাকবে, এই সব উদ্বেগের জন্য প্রস্তুতিও থাকবে। প্রস্তুতি ছিল বলেই তো এটা ধরতে পেরেছে, কিন্তু এই উদ্বেগ দিয়ে কোনোভাবে এটাকে জাস্টিফাই করার কোনো উপায় নেই। সারা দেশে এই ঘটনা ঘটছে। কিন্তু এই কনসার্ন বা উদ্বেগে তো আসছে যে 6টা সিল উদ্ধার করা হয়েছে বা আইন শৃঙ্খলা বাহিনী করেছে, তাহলে কি তাদের কাছে জাল ব্যালটও থাকতে পারে থাকুক, বা আরো আপনি সিল আছে খবর কিনা? নেন। বা এটি আপনি এক খবর জায়গায় নেন। ধরা পড়েছে, এটি তো অনেক জায়গায় হতে পারে। এইটা হ্যাঁ, এই যে আলাপগুলি আসবে, সো আপনার কি মনে হয় একটা জায়গায় সক্রিয়তা রয়েছে? সারা দেশে রয়েছে। আজকের এই সময়ে, এই যুগে এসে যেখানে সিল, যেখানে নাথিং টু আইডেন্টিফাই খুব স্পেসিফিক্যালি, বিকজ একটা সিল সেটা দাগ কাটা একটা সিল, তাই তো? আর ব্যালট পেপার, আপনি একবার কল্পনা করেন যে ব্যালট পেপারের সবগুলি প্রতীক নিয়ে এই জিনিস প্রিন্ট হবে, এক জায়গায় ডিজাইন হবে, সেখান থেকে প্লেট হবে, যারা প্রেসের এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তারা বুঝেন, প্লেট হবে, প্রেসে যাবে, সেখান থেকে প্রিন্ট হবে, কেউ টের পাবে না। টের পাওয়াটা খুব সিম্পল এই কারণে, আপনি এই সমস্ত টোটাল প্রক্রিয়ার মধ্যে কোনো জায়গায় শুধুমাত্র এক দলের লোক দিয়ে প্রেস, এক দলের লোক দিয়ে ডিজাইন, এটা খুব ডিফিকাল্ট, এটা সম্ভব না। না, কিন্তু এই বিষয়টা বা একটু এই পর্যায়ে একটু জনাব ইলিয়াস খান, আপনি কি মনে করছেন যে এই যে সিলগুলো উদ্ধার হলো যেগুলো জাল, সেটা সাধারণ মানুষ এই খবর দেখছে, রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নাই, বলছেন যে সেটা নির্বাচনী কৌশলী হতে পারে, কিন্তু এই যে উদ্বেগ অনাস্থার জায়গাটা সেটা কি আরো বাড়িয়ে দিবে না? প্লেইং ফিল্ড কেন না? এইটিকে কোনো দলকে সরকার সাপোর্ট করেছে তোমরা সিলটি বানাও বলেনি তো। আমি যতটুকু দেখেছি জি। যে জামাতের একজন নেতার কথায় তিনি ছিল বানিয়ে, সংবাদ বলছে যে জামাত নেতা সহ দুজনের বিরুদ্ধে মামলাও হয়েছে। জি, যিনি ধরা পড়েছেন। আবার দেখলাম যে ভুয়া ফটো কার্ডও ছেড়েছে যে এটি বিএনপির লোকজন করেছে, বাট ব্যক্তি কিন্তু পরস্পর বিরোধী বক্তব্য। 164 না, পরস্পর বিরোধী বক্তব্য না, এটা একদম আমরা পুলিশের ভাষ্য দেখেছি। হ্যাঁ। 164 ধারা ওই ব্যক্তি বলেছেন যে জামাতের একজন নেতা, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি। তো এটি তো ঘটানোর চেষ্টা করবে। নির্বাচনে আমাদের এখানে কালচার কি, আমাকে নির্বাচনে জিততে হবে, যে কোনো উপায়ে জিততে হবে, প্রয়োজনে মারামারি করতে হবে, কাটাকাটি করতে হবে, যা কিছু লাগে আমি করব, কিন্তু বিজয়টাই হচ্ছে বড় কথা। কিন্তু বাংলাদেশে বা পৃথিবীর কোথাও সেই বাস্তবতা নাই। তাহলে সেটা যদি একটা আসন কেন্দ্রিক এরকম অভিযোগ ধরা হয় বা স্বীকারোক্তি আসে, তাহলে সেই জায়গায় নির্বাচন কমিশনের ভূমিকা বা তাদের নেওয়া পদক্ষেপ কি হতে পারে বলে মনে করেন? না, পদক্ষেপ তো নিয়েছে, যেমন এই ব্যক্তিকে অ্যারেস্ট করেছে, অন্যরা কিন্তু অ্যালার্ট হয়ে যাবে কারো যদি এই প্ল্যান থাকেও। কারণ এই সেলটি যিনি বানিয়েছেন তিনি কিন্তু একজন, আমার ধারণা আমি যদি ভুল না জেনে থাকি, একজন নিরীহ মানুষ। তিনি একটি প্রেসে চাকরি করেন, খুব স্বল্প বেতনের একটি চাকরি করেন, তার কিন্তু ভীতি আছে। তিনি যদি 1 মাস জেলে থাকেন, তার ইনকাম বন্ধ হবে, তার ফ্যামিলি বিপদে পড়বে, সেই চিন্তা কিন্তু সবার মধ্যে আছে। আর এখন একটু আগে জনাব আহমেদ ফয়েজ যেটি বললেন, এগুলো করে এখন পার পাওয়া খুব টাফ, এগুলো করা খুব টাফ। যেমন ব্যালটের কথা বলা হয়েছে, ব্যালটে আপনি সিল দিয়ে আপনি কেন্দ্রে কিভাবে নেবেন, সেখানে অন্য দলের, এবং তারা কিন্তু সবাই একদম সেন দৃষ্টিতে তাকিয়ে থাকবে কে আসছে কে যাচ্ছে। এবং শুধু দুটি দলের না, এখানে অনেকগুলো দলের, কারণ পোলিং এজেন্টদের তো অধিকার সবার আছে। এবং এই সুযোগে আমি একটু বলে নেই, বড় দলগুলো যারা, তারা কিন্তু ছোট দলগুলো যে পোলিং এজেন্ট থাকবে এদের কিন্তু কৌশলে পক্ষে রাখার চেষ্টা করবে। এক দল ধরুন বিএনপি চাচ্ছে যে এরা আসুক, জামাত চাইবে এরা, এই দলের যদি পোলিং এজেন্ট থাকে তারা তো নির্বাচনে বেসিক্যালি জিতবে না, কিন্তু পোলিং এজেন্টগুলো একটা ভূমিকা পালন করতে পারবে। ধরুন নির্বাচনে পার্টিসিপেট করেছে 51টি দল, যদি আমি ভুল না জেনে, 51টি দল। তো অনেক জায়গায় ধরেন 10 জন 12 জন প্রার্থীও আছে, সর্বোচ্চ বোধহয় 12 জন প্রার্থী কথা দেখুন, সেখানে 24 জন পোলিং এজেন্ট থাকবে। তো এটা বিরাট ব্যাপার না? তাদের এড়িয়ে আমি ব্যালট বাইরে থেকে নকল সিল বানিয়ে সে সিল মেরে ব্যালট গিয়ে ব্যালট ঢুকালাম বক্সের মধ্যে, এটা খুব টাফ জব। আমার মনে হয় এটি সম্ভব না। সুতরাং আমাদের শুধু পজিটিভ চিন্তা করেছে, কিছু লোকের ন্যারেটিভ ছড়াচ্ছে, এটা উইশফুল থিঙ্কিং। কিছু লোক চায় যে নির্বাচনটি না হোক, সেই জন্য তারা বলে যে আদৌ কি নির্বাচন, নিশ্চয়ই আপনি এই প্রশ্ন প্রতিদিন শোনেন
যে নির্বাচন কি আদৌ হবে, নির্বাচন না হওয়ার কারণ না, কি ওই বলেন। এই প্রশ্নটা যারা করতেন নির্বাচন হবে কি হবে না এই আওয়াজটা বাজারে ছাড়ার চেষ্টা করতেন, তারা এখন একরকম হতাশ হয়ে গেছেন। হতাশ হয়ে নতুন ইস্যু ছেড়েছেন যে এই সরকার নির্বাচন হলেও ক্ষমতা ছাড়ছে না, আরো 6 মাস থাকছে, এরকম একটা। আচ্ছা, সেটার উত্তর তো আমি একজনকে প্রশ্ন করেছিলাম যে নির্বাচন আপনি যে সংশয়, আপনি 3টি কারণ বলুন। আচ্ছা, তিনি একটিও বলতে পারেন। আপনি দেখুন নির্বাচনী প্রক্রিয়া যখন শুরু হয়েছে, শুধু ওসমান হাদি এবং জামাতের একজন প্রার্থী দুজন মারা গেছেন, আরেকজন বিএনপি নেতা মারা গেছেন, স্বেচ্ছাসেবক না, দল জামাতের একজন প্রার্থী না সরি, প্রার্থী একটি সমর্থক উপজেলার বোধহয় নেতা। সাধারণ সম্পাদক। মানে তফসিল ঘোষণার পর 3জন রাজনৈতিক তফসিল ঘোষণার পরে এখন পর্যন্ত নির্বাচনী সহিংসতায় 5টি মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে একজন সম্ভাব্য প্রার্থী ছিলেন জনাব ওসমান হাদি, তো অফিসিয়ালি ক্যান্ডিডেট না, বিকজ তখনই নমিনেশন পেপার ফাইল এর প্রক্রিয়া শুরু হয়নি। অপরদিকে একটি আসনে, যেটা ওই যেই আসনে শেরপুরের যেই আসনে একজন ক্যান্ডিডেটের লোক মারা গেছেন, জামাতের একজন নেতা সংঘর্ষে। আনফরচুনেটলি ওই আসনে জামাতের যে প্রার্থী ছিলেন উনি অসুস্থ হয়ে গত পরশুদিন রাতে মারা গেছেন। উনি ওই আসনে না? হ্যাঁ, ওই আসনের ওই তো প্রার্থী। এর চেয়ে বড় কোনো ঘটনা কিন্তু ঘটেনি। খুব মারামারি প্রতিদিন হচ্ছে সব জায়গায়, সেরকম কিন্তু না। না ইলিয়াস ভাই, আমি এখানে সেটা- আমি যদি হ্যাঁ, আপনার জি, আমাকে অ্যালাউ করেন, আমি একটা জিনিস যোগ করি। এইটা খুব ইন্টারেস্টিং। আমি একটা উদাহরণ দেই। মানে আমি যখন সাংবাদিকতা করেছি, আমি একটা সুনির্দিষ্ট সময়ের কথা বলি। সেটা হচ্ছে কোভিডের সময়ে আমি ব্রিটেনে যারা প্রবাসী বাংলাদেশি আছে তাদের জন্য এখানে বসে একটা কাজ করতাম। সেটা হচ্ছে ব্রিটেনের বিভিন্ন নিউজ পেপারে যে ইংরেজি প্রতিবেদনগুলি প্রকাশিত হতো স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন, বা ওখানকার লোকাল কমিউনিটিকে টাচ করে এরকম, এগুলি আমি এখানে বাংলায় রূপান্তর করতাম বাঙালি কমিউনিটির জন্য। এটা করতে করতে গিয়ে আমার ওখানকার নানান ধরনের কালচারের সঙ্গে হেলথ সহ বেক্সিট পর্যন্ত আমি এ ধরনের কাজ করেছি। আচ্ছা, একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, একটা ভয়াবহ খবর। ওখানকার ব্রিটেনের মোটামুটি সবগুলি পত্রিকায় বিশাল কাভারেজ। কি কাভারেজ? সেটা হচ্ছে যে ব্রিটেনের যেই হেলথ অথরিটি, আপনার এনএইচএ বলে, ন্যাশনাল হেলথ অথরিটি, ওদের একটা অর্ডার ছিল বা সরকার একটা ইম্পোজ করেছে যে সবাইকে মাস্ক পরতে হবে কোভিডের সময়। খেয়াল করুন, মাস্ক পরাটা বাধ্যতামূলক করার পরে এই সিদ্ধান্তের প্রতিবাদে একটা বিশাল সমাবেশ। কত লোকের উপস্থিতি? 100 জনের মতো। সব পত্রিকায় অনেক বড় ঘটনা যে 100 জন মানুষ উপস্থিত হয়ে একটা ডেমনস্ট্রেশন করছে, এটা হিউজ ঘটনা। খেয়াল করুন, এই যে মাস্ক পরার প্রতিবাদে এই মানুষগুলি রাস্তায় নেমে এসেছিলেন, তারা প্রত্যেকে মাস্ক পরে এসেছেন এবং সঙ্গে আরেকটি মাস্ক নিয়ে এসেছেন। তারা ওই মাস্কটা, হাতে থাকা মাস্কটা ছিঁড়ে ফেলে এটার প্রতিবাদ করছেন। তখন ব্রিটেনের সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করেছেন, এই প্রতিবাদকারীদেরকে, আপনি তো নিজে মাস্ক পরে আছেন, কিন্তু আপনি মাস্ক পরার বাধ্যতামূলক করা হয়েছে এটার বিরুদ্ধে কেন? বললো যে আমি চাই যে মাস্ক আমার স্বাস্থ্যের জন্য, সরকার আমাকে এটা বুঝাক, কিন্তু সরকার আমাকে ইম্পোজ করতে পারবে না, বাধ্য করে দিতে পারবে না। সো তাদের যে আইডিয়া, এখন আমাদের দেশে এসে আমরা এই নির্বাচন অন্তত এমন এমন বিষয় নিয়ে কথাবার্তা বলছি যেগুলিতে আমার অনেক ক্ষেত্রে মনে হয় আমরা ইউরোপের ইলেকশন তিনি নিয়ে যেটি কথা বললেন যে 100 লোক সমাবেশ Demonstration. করেছে। বাংলাদেশে তো এরকম একটা প্রোগ্রাম হলে মিনিমাম 10,000 20,000 লোক এক জায়গায় হয়ে যাবে। শুধু পার্থক্য তো অনেক কিছু আছে। এই ছোট্ট একটি দেশ, বাট 18 এবারের কোটি মানুষ। নির্বাচনে দেখুন আপনি, এই ঢাকা 8 আসনের নির্বাচন নিয়ে ব্যাপক হাইপ, মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে। আপনি দেখুন কি নিয়ে, শুধু বক্তব্য নিয়ে। বক্তব্য নিয়ে। So, আপনি যদি এই নির্বাচনের গ্রাউন্ডে এবারেই যদি প্রচার আমরা প্রচুর ভায়োলেন্স পেতেন, আপনি এটা খেয়াল করার সুযোগ না, পেতেন না। এখন পর্যন্ত সেটা সন্তোষজনক বা কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা বলছেন। ইলিয়াস খান, আপনার কাছে আবার আসি। রাজনৈতিক দলগুলো আগামীকালকে একটা বড় রাজনৈতিক দল বিএনপি, তারা ইশতেহার দিবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে ধাপে ধাপে বেশ কয়েকটা রাজনৈতিক দল ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারকে কি একেবারে ফাঁকা বুলি বলা যাচ্ছে কিনা, আপনার কাছে কি সেটা পর্যবেক্ষণ? একই সাথে যে অঙ্গীকারগুলো করছে সেগুলো কতটুকু বাস্তবায়নযোগ্য বলে মনে আমরা হচ্ছে? আশাবাদী হতে চাই, যদি আন্তরিক হয় সব দলগুলোই, অঙ্গীকার কিন্তু পূরণ করা সম্ভব। কিন্তু আমাদের কালচার হচ্ছে এখানে যে আমরা অঙ্গীকার করি কিন্তু পরে ভুলে যাই। ধরুন এই যে চাকরি দেওয়ার কথা বলেছে সরকার, যে এই দলগুলো যদি চেষ্টা করে, আমার মনে হয় চাকরির এটি করা সম্ভব। বাট এনসিপি কিছু ইকোনমিক বিষয়ে কিছু বিষয়ে তারা অ্যাড করেছে, বিষয়গুলো আমার খুব ভালো লেগেছে। বাট এটি করতে একটু সময় লাগবে বলে আমি মনে করি। এনসিপির অর্থনৈতিক যে প্ল্যানটা সেটি খুব ভালো, অনেক ডিটেইল তারা বলেছে। এই শেয়ার বাজার, এই ভ্যাট, অনেক কিছু কীভাবে রাষ্ট্রের আয় বাড়ানো যায় সে নিয়ে তারা খুব ভালো প্ল্যান দিয়েছে আমার দৃষ্টিতে। কিন্তু বাস্তবায়ন করতে একটু সময় লাগবে। আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে 15.5 বছরে যে জঞ্জাল জড়ো হয়েছে, এটি সরাতে কিন্তু সময় লাগবে। রাতারাতি আমি যদি চাই একদম পুরো ইকোনমি ঠিক করে ফেলবো, বা এই যে বেকারত্ব দেশে এখন আছে এগুলো সব ঠিক করে ফেলবো,
ধরুন গত বিশেষ করে এই সরকার আমার কিন্তু বিনিয়োগ কম হয়েছে, আমি জানি না ফয়েজ আমার সাথে একমত হবেন কিনা। কারণ এই সরকারটি তো দীর্ঘমেয়াদী সরকার না, বা এক অর্থে স্থিতিশীল সরকারও না। নির্বাচন দিয়ে তারা যে কোনো সময় চলে যেতে পারে। এটি কিন্তু যারা বিনিয়োগ করেন দেশি এবং বিদেশি, তারা সবাই কিন্তু চিন্তা করেছে, যে কারণে বিনিয়োগ হয়নি। বিনিয়োগ না হওয়ার কারণে অনেক চাকরি হয়নি, অনেকে কর্মসংস্থান হারিয়েছে। কর্মসংস্থান হারানোর কারণে নানা সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, তরুণরা নানা অপরাধে জড়িত হচ্ছে দেখছেন আপনি। বাট তারপরেও আমি বলতে চাই যেটি, যে দলগুলো যে ইশতেহার দিবে, আমি আশা করতে চাই তারা সেই কমিটমেন্টগুলো পূরণ করবে। সেটি যদি রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার, সেগুলো বিষয় নিয়েও আরও আসছি, আলোচনায় যাব। জনাব ইলিয়াস খান, আপনার কাছে যাই। নির্বাচনী ইশতেহার নিয়ে কথা হচ্ছিল, যেখানে আপনি বলছেন যে আশা করা যায় যে রাজনৈতিক দলগুলো অন্তত যে অঙ্গীকার দিচ্ছেন, সেগুলো ক্ষমতায় আসলে তারা কথা রাখবেন বলে প্রত্যাশা করা যায়। তারপরও ইশতেহারে কোনো গ্যাপ দেখেন কিনা? বিশেষ করে যেমন ইশতেহারে আলাদা করে জামায়াতে ইসলাম তারা যেমন উল্লেখ করেছেন মুক্তিযুদ্ধের দল বিরুদ্ধের দল নিয়ে, এটা নিয়ে রাজনৈতিক দলগুলো বরাবরই এই জামায়াতের অন্যগুলো বিতর্কে জড়িয়ে যান, বা এটা নিয়ে তারা একে অপরের মতো করে বক্তব্য বা ন্যারেটিভ যেটাই হয় না কেন, শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামাত, সেটা আবার আলাদা করে ইশতেহারে এটা উল্লেখ করা হয়েছে। সঠিক ইতিহাস তো আপেক্ষিক বিষয়। আমার যত জানি জামাতের ইতিহাস এক ধরনের, আওয়ামী লীগ এক ধরনের বয়ান তৈরি করেছিল, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, যিনি স্বাধীনতার ঘোষক, বিএনপির কাছে মুক্তিযুদ্ধ অন্যরকম। বাট এসব তর্কে আমি যাব না। আমি শুধু একটি কথা বলি, জামাত যে একটি কথা বলেছে যে 5 ঘন্টা নারীদের কর্মঘণ্টা করবে, 3 ঘন্টা সরকার ভর্তুকি এটা দেবে। একদম অবাস্তব এবং কি বলে যে কর্মবিনাশী পরিকল্পনা। কারণ ধরুন আপনার টেলিভিশনে এটা একটা কি বলে, একটা সম্মিলিত কাজ। ধরুন আপনি একটা রিপোর্ট তৈরি করে দিন, একজন যিনি এটিকে এডিট করবেন তিনি একজন নারী ধরেন, তিনি যদি 8 ঘন্টা কাজ না 5 ঘন্টা যদি করেন, আপনি ধরেন শেষ দিকে আসলেন, তখন এডিট করার জন্য একটা লোক লাগবে, তিনি তো থাকবেন না। এবং এটি শুধু সরকারি চাকরি ধরুন আপনি কোনোভাবে মানালেন, বাট আপনি বেসরকারি প্রতিষ্ঠানে কেউ 5 ঘন্টা চাকরি দিয়ে আপনাকে পুরো বেতন কিন্তু নারীদের দিবে। এমন দাবি উঠেছে কিনা সেটাও একটা আলোচনার বিষয়। এমন দাবি কি আগে উঠেছিল কিনা সেটাও একটা দাবি, কখনো দাবি করেছে কিনা। এটি কিন্তু জামাতের আমির সাহেব আগে একবার বলেছিল, পরে আবার তারা একটু পিছিয়ে গিয়েছিলেন, মনে আসছে আপনার, ব্যাপক অনেক সমালোচনা করার পর। বাট আজকে ইশতেহার ঘোষণায় কালকে বা পরশুদিন করেছে, আবার বলেছে, এটি একদম অবাস্তব ঘোষণা। আমি মনে করি এটি থেকে তাকে পিছিয়ে আসতে হবে। কারণ আমাদের কিন্তু নিশ্চয়ই মাথায় আছে এই রাষ্ট্রে কিন্তু অর্ধেক নারী, এবং দেশের উন্নয়নে নারীর সহযোগিতার কোনো বিকল্প নেই। কিন্তু ধরুন এরকম যদি হয় যে মাতৃত্বকালীন ছুটি তারা বাড়িয়ে দিল, এমন হতে পারে যে 6 মাস তারা ফুল বেতন পাবে, আর বাকি 6 মাস অর্ধেক বেতন পাবে। এইসব বিষয় যদি করে তাহলে ঠিক আছে। বাট আমি যদি ধরি যে কর্মঘণ্টা আমি 5 ঘন্টা করবো, এটি একেবারেই অবাস্তব পরিকল্পনা। আর ইশতেহার তো বাংলাদেশ সবচেয়ে বড় দল যেটি, সেটি আগামীকাল প্রকাশ করবে। যদিও তাদের 31 দফায় আমি যতদূর জানি তার অনেক কিছু এখানে থাকবে, দেখা যাক কী করে। এই ব্যাপারে ফয়েজ আহমদ, অন্তর্বর্তী সরকার বা যে সরকারই যখন ক্ষমতায় ছিল বলছেন যে তাদের এক একজনের কাছে দেখার বিষয় এক এক রকম, ন্যারেটিভগুলো এক এক রকম হয়। সাধারণ জনগণ বা আমি আরো একটু যোগ করব অন্য কিছু। হ্যাঁ, শিক্ষার্থীদেরও একটা প্রশ্ন থাকে যে সরকার যায় সরকার আসে, নতুন করে পাঠ্য বই নতুন করে মুদ্রণ করা হয়, ছাপানো হয়। এই ব্যাপারটা অন্তর্বর্তী সরকারও তো দেখেছে বা দেখছে না, সেখানে কি মনে হয় যে এই যে বারবার ইতিহাস নিয়ে যখন আলোচনা আসে, বিতর্ক আসে, বলা হচ্ছে যে প্রকৃতভাবে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে বা প্রকৃত ইতিহাস তুলে ধরা হবে, সেই বিষয়টা অন্তর্বর্তী সরকার কিভাবে দেখে? ওকে, আমি আপনাকে মানে পার্টিকুলারলি ইশতেহারের বিষয় তো সেটাতে বলার আগে জাস্ট ইলিয়াস ভাই যেটা বলছিলেন যে ফরেন ইনভেস্টমেন্টের বিষয়, আমি শুধু এতটুকু বলি যে একটা বিবেচনায় ট্রু যে বাংলাদেশের এই পর্যায়ে যে ধরনের ইনভেস্টমেন্ট প্রয়োজন সেই কাঙ্ক্ষিত ইনভেস্টমেন্টটা তো হয়নি। কিন্তু তুলনা যদি করি মানে একই সময়কালে যদি আমি একই সময়কাল পিছনে যাই, তার তুলনায় ইনভেস্টমেন্ট বেশি ছিল এই সময়ে স্ট্যাটিক্যালি। তো সেটা স্টেবল রাখাটাও একটা চ্যালেঞ্জ ছিল সরকারের জন্য, ডেফিনেটলি, সেটা তো বটেই। আচ্ছা, এবার ইশতেহার বিষয়ে আসি। ইশতেহার বিষয়ে ধরুন ন্যারেটিভ থাকবে, এই থাকবে, ওই থাকবে, প্রতিশ্রুতি থাকবে, ফাইন। আমাদের এখানে একটা ভয়াবহ মুশকিল আছে। কীরকম? ইশতেহার বেসিক্যালি 2 রকম। একটি ইশতেহার হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ইশতেহার থাকে, দলীয় ইশতেহার, এই দল কেন কি করতে চায়,
তার ভিত্তিতেই মানুষ সিদ্ধান্ত নেয় আমি এই দল করব কি করব না, এই দলকে সমর্থন করব। অপরটি হচ্ছে পার্টিকুলারলি একটি ইলেকশনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলি তার নির্বাচনী প্রতিশ্রুতি, যেটা ইশতেহার হিসেবে আমাদের সামনে আসে, এটা লিখিতভাবে আসে। তার মানে ভোটারদেরকে ওই পার্টিকুলার ইলেকশনের ক্ষেত্রে সুনির্দিষ্ট এই ইশতেহারের মধ্য দিয়ে আমি বুঝাচ্ছি আমি যদি নির্বাচিত হই তাহলে আমরা এই কাজগুলি করব, তাই তো? কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সরকার, অর্থাৎ রাজনৈতিক সরকারের কথা বলছি, সরকার, সিভিল সোসাইটি, মিডিয়া, ইভেন এনজিওস, তারা এই ইশতেহারকে বা প্রমিজেস যেগুলি পলিটিক্যাল পার্টিগুলি দিয়ে থাকেন, কখনো কখনো প্রার্থীরা দিয়ে থাকেন, এগুলিকে ট্র্যাকিং এবং ট্রেসিং এর কোনো ব্যবস্থা নেই, তাই না? সো আপনি 5 বছরের জন্য যদি কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন নির্বাচনের সময়, এইটাকে তো সার্ভিলেন্সে রাখতে হবে, ওয়াচ করতে হবে। এই ওয়াচ করার রোলটা কার সোসাইটিতে? মিডিয়ার, এনজিওর, সিভিল সোসাইটির? আমাদের কেউই এই কাজটা করে না। যে নির্বাচনের সময় পার্টিগুলি ইশতেহার দেয়, সেই ইশতেহার নিয়ে নানানমুখী আলাপ আলোচনা হয়, নির্বাচনের শেষে আমরা এটা ভুলে যাই। মিডিয়া যে কাজটা করে সর্বোচ্চ, সেটা হচ্ছে যখন ওই দল 1 বছর ক্ষমতা পূর্ণ করে তখন একবার ইশতেহার নিয়ে একবার রিপোর্ট করে যে একটা তুলনামূলক কিন্তু আপনি সুনির্দিষ্টভাবে ট্রেসিং কি করতে পারছেন কিনা, ট্র্যাক করছেন কিনা, আদারওয়াইজ এর কোনো বাস্তবতা আপনি প্রত্যাশা করবেন এটা উচিত না। বিকজ পলিটিক্যাল পার্টি তার কমিটমেন্ট দিয়ে সরকারে যখন যাবে, সে এই বাস্তবতায় যতগুলি কমিটমেন্ট করছে, সরকারে যাওয়ার পরে তার সঙ্গে আরো নিউ চ্যালেঞ্জেস যুক্ত হয়, এই সমন্বয় করতে পারাটা খুব ডিফিকাল্ট। কিন্তু যে কোনো সরকারের জন্য নাগরিকদের পক্ষ থেকে, যারা নাগরিকদেরকে প্রতিনিধিত্ব করেন, কারা করেন? টেলিভিশন, মিডিয়া করেন, এনজিও করে, সিভিল সোসাইটি করে, নানান ফর্মে। এই নাগরিকদের পক্ষ থেকে প্রতিনিয়ত এক ধরনের প্রেশার থাকা উচিত, যেটাকে আমি বলছি ট্র্যাক করা এবং ট্রেস করা। আমি ফয়েজের সঙ্গে এটাই যোগ করতে চাই। আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি ক্ষমতায় যেতে পারলে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারলে প্রথম বছরে এই করবেন, এই প্রথম বছর ট্রেস করছে কে? বছর শেষে এসে আপনি ক্রিটিসাইজ করতে পারছেন। সো আমি আমার দায়িত্ব যদি শুধুমাত্র ক্রিটিসিজমের মধ্যে আটকে রাখতে চাই, তাহলে আমি 1 বছর অপেক্ষা করব, 5 বছর অপেক্ষা করব। আপনি পারেননি বলে বলবো, কিন্তু প্রতিনিয়ত ধরিয়ে দেওয়া, আপনি বলেছেন 1 বছর এই করবেন, 1 বছরে 3 মাস চলে গেছে, এতটুকু হয়েছে, এতটুকু হয় নাই, কবে করবেন? এই অ্যাকাউন্টেবল করা, মানে এই অ্যাকাউন্টেবল করবে কি? এটা কি শুধু মিডিয়ার ভূমিকা? নো, আমি শুধু মিডিয়া বলছি না, আমি বলছি যে যেই সরকার যারাই আসুক না কেন, এটা নিজেদের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে এটার একটা অফিসিয়াল ইনস্ট্রুমেন্ট তৈরি হতে পারে। ডিজিটালি আপনার এটা মনিটর করার মতো, প্রতিনিয়ত সূচকের মতো শেয়ার বাজারের কতটুকু হলো না, সেই জায়গাটা হতে পারে। তাহলে ইনসাইড দ্য গভর্নমেন্ট, আমরা তো গভর্নমেন্টকে যখন অ্যাকিউজ করি তখন পুরো গভর্নমেন্ট ধরে অ্যাকিউজ করি, কিন্তু ইনসাইড দ্য গভর্নমেন্ট সেখানে তো কতগুলি প্রতিষ্ঠান থাকে, এক এক প্রতিষ্ঠানের এক এক দায়িত্ব থাকে। তাহলে গভর্নমেন্টও তার ভিতরকার প্রতিষ্ঠানগুলির ব্যক্তিদের পারফরমেন্সকে রেগুলারলি ইভ্যালুয়েট করতে পারবে যে ঠিকমতো পারফরমেন্সটা হচ্ছে কিনা। সেই জন্য এই ট্র্যাকিং ট্রেসিং সিস্টেমটা ইন্ট্রোডিউস করা, সরকারের দিক থেকে হোক, ভবিষ্যতে যারা সরকারে আসবেন, আদারওয়াইজ এনজিওস হোক এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন হোক, মিডিয়া হোক। আমি ফয়েজের সাথে আমি এটা যোগ করতে চাই। ফয়েজ যেটি বলেছেন যে এটা ট্রেস করা, ট্র্যাক করা, যে কি করছে 5 তারিখের পরে আমাদের রাজনীতিতে কিন্তু একটা চেঞ্জ এসেছে বাংলাদেশের রাজনীতি। 24-এর 5 তারিখ থেকে এই আমাদের তরুণ সমাজ অনেকেই কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। আমি রাজনৈতিক দল এখন কথার ফুলঝুরি ছোটালাম, কিন্তু আমি গিয়ে কিছু করলাম না, আমি জনগণের সঙ্গে যা ইচ্ছা তাই করলাম। আমার ধারণা সেই বাংলাদেশ আর আসবে না। কারণ আপনি দেখুন যে এবার যারা আন্দোলন করেছে, এমনি তো রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত, অন্য দল করেছে, সঙ্গে চূড়ান্ত পর্যায়ে আন্দোলনটা যারা চূড়ান্ত পর্যায়ে নিয়েছে তাদের বয়স ধরুন 17 থেকে 25 বা 27 বা সর্বোচ্চ 30। এই শক্তিটি কিন্তু আগামী 30 বছর নিজেরা রাজনীতি করবে অথবা নিজেরা রাজনীতি সচেতন থাকবে। সুতরাং ট্রেডিশনাল যে পলিটিক্স বাংলাদেশে, যে রাজনীতিবিদরা নানা প্রতিশ্রুতি দেবে আবার নির্বাচনের পর ভুলে যাবে, সেই বাংলাদেশ আমার মনে হয় বাংলাদেশের সামনের দিনে আর আসবে না। সুতরাং এটি কিন্তু একটি, এবং তাদের দৃষ্টি কিন্তু রাজনীতিবিদদের উপর থাকবে যে তারা কি করছেন। এবং আই এম সরি টু সে, যদি রাজনীতিবিদদের সে আগের প্যাটার্নেই চলতে চান তাহলে পরিণতি কিন্তু শেখ হাসিনা। এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর আচরণ কি মনে করেন আপনি, যে প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তারা কি রিয়েলাইজ করছেন? অনেকটা হয়েছে, কিছুটা হয়েছে, অনেকটা আমি বলবো না, কিছুটা হয়েছে, বাট হতে বাধ্য।
একটি নির্বাচন হচ্ছে একটি চূড়ান্ত মুহূর্ত। এরপর থেকে রাজনীতি বদলে যেতে হবে। রাজনীতি না বদলায় তাহলে কিন্তু আবার সে বিপদে পড়বে। যেমন যে দলটি 15.5 বছর ধরুন, শেখ হাসিনা যে পালিয়ে যাবে, এটা এই ভূখণ্ডের কোনো মানুষ চিন্তা করেছে? এবং অনেক সচেতন মানুষও ভাবতেন যে এই দুর্বৃত্ত শাসন কোনোদিন মানে তার জীবদ্দশা অবসান হওয়া সম্ভব না, কিন্তু হয়েছে। কিন্তু না, সেটাও যেমন হয়েছে, আবার সাধারণ মানুষের মধ্যে কিছু মিশ্র প্রতিক্রিয়াও দেখা যায়। কীরকম? তারা এটাও মনে করেছেন যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেটা একটা সংস্কৃতির পরিবর্তন আসবে, কিন্তু এর মধ্যে সবচেয়ে আলোচিত যে বিষয়গুলো চলে এসছে, মব কালচার, এই কথাটা চলে আসছে। আমরা দেখেছি যে সহিংসতার জায়গায় HRSS তাদের প্রতিবেদন বলছে 17 মাসে রাজনৈতিক সহিংসতা নিহত হচ্ছে 195, আহত 11,000। এই বিষয়গুলো তো আরও পিছু ছাড়েনি। আমরা কিছু ক্ষেত্রে পিছনে, সেখানেও তো আশা করেছিল সবাই। আমরা কিছু ক্ষেত্রে পিছিয়ে গেছি। যেমন ধরুন, প্রায় 200 মাজার ধ্বংস করে দেওয়া হয়েছে। এটি কিন্তু বাংলাদেশের কালচার না। আমি 5 ওয়াক্ত নামাজও পড়বো, আমি যাত্রা গান শুনতে যাব, এটি কিন্তু আমাদের কালচার। আমি জারি গান শুনতে যাব, আমি নাটক দেখতে যাব, আবার আমি মাগরিবের ওয়াক্ত হলে নামাজ পড়তে যাব, এটি কিন্তু আমাদের কালচার ছিল। এবং এদেশে কিন্তু ধর্মের বিকাশ হয়েছে সুফিজম দিয়ে। কিন্তু সেদিক থেকে আমরা কিছুটা পিছিয়ে গেছি, আপনার সাথে আমি একমত। বাট দেশের বিরাট সংখ্যক তরুণ কিন্তু এই যারা মফ সৃষ্টি করে, যারা মাজার ভাঙে, যারা মাজার থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দেয়, এই কালচারের সাথে কিন্তু একমত না। সুতরাং তাদের দৃষ্টি সবসময় রাজনীতিবিদদের উপর থাকবে বলে। জনাব ফয়েজ আহমদ, এই প্রশ্ন নিশ্চয়ই অনেকবার শুনেছেন। হ্যাঁ, অন্তর্বর্তী সরকারকে এই প্রশ্ন ফেস করতে হয়েছে। সরকার নির্বাচন ধরুন, এই সরকারের তো আর মেয়াদ আছে হাতে গুনে সপ্তাহখানেক। তো ঠিক সরকারি বয়ানে আমি আপনাকে আর না বলি, সরকার প্রত্যেকটি ঘটনায় রেসপন্স করেছে, ক্যাপাসিটি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছে। সেই রেসপন্সটা যথেষ্ট ছিল মনে করেন? আমি বললাম তো আমি এই বয়ানে আর না যাই। আচ্ছা, আমি যদি আপনি সেটা একদম সুনির্দিষ্ট সরকারি বয়ানের মতো করে আমাকে শুনতে চান, আমি বলতে পারি। বাট আমি অন্য একটা বাস্তবতার কথা আপনাকে বলি। সোসাইটিতে একটা ইমব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল দীর্ঘদিন। আপনি আমাদের দেশের বাস্তবতায় অন্তত আমরা যে সোসাইটিতে বসবাস করি, নানান কালচারের, নানান চিন্তা ভাবনার মানুষ থাকেন। এই চিন্তা ভাবনার সবগুলি মানুষকে আপনি একটা সেন্ট্রিস জায়গায় নিয়ে এসে, সহনশীল জায়গায় নিয়ে এসে আপনার দিন চলতে হয়, সমাজ চালাতে হয়, রাজনীতিও চলতে হয়। কিন্তু দীর্ঘ 15-16 বছরে যেটা হয়েছে যে একটি রাজনৈতিক মতাদর্শকে সামনে রেখে অপরাপর সকল চিন্তাকে হত্যা করা হয়েছে। কিভাবে? ধরুন, আপনি এক্সট্রিমিস্ট গ্রুপের কথা আমরা বলি না, বা ফার রাইটস নিয়ে কথা বলি না, আপনি এদেরকে তো কখনো মেইন স্ট্রিমে আসতে দেননি। এর ফলে তার মধ্যে যদি গোড়ামিটাও থাকে, সেটাকেও আপনি কাটানোর সুযোগ দেননি। অল অফ এ সাডেন যখন 5 আগস্ট ওই সরকারের পতন হলো, আর এই সরকার এসে আয়নাঘর বন্ধ করে দিল, ক্রসফায়ার বন্ধ করে দিল, নির্বিচারে হত্যা বন্ধ করে দিল, যখন তখন যাকে তাকে তুলে নেওয়া বন্ধ করে দিল, তখন একটা গ্রুপ মনে করলো দিস ইজ দ্য হাই টাইম টু এস্টাবলিশ মাই আইডিওলজি। তার সুপ্রিমেসি সে এস্টাবলিশ করার চেষ্টা করলো। এখন দেখুন, একটা গণ অভ্যুত্থান যেখানে চরমভাবে যে পার রাইট তারও একটা ক্ষোভ ছিল, আবার পার লেফট তারও ক্ষোভ ছিল আওয়ামী লীগের প্রতি। এখন সবাই তার স্টেক হোল্ডার মনে করছে। কিন্তু দেখুন, সবাই না, জনাব ফয়েজ আহমদ, তাহলে এই যে চিন্তা ভাবনাটা, সেটা তো এখনো চলছে, অর্থাৎ এটা এই চিন্তা নিয়েই নির্বাচনে প্রবেশ করবে তারা। না, এটা আমি আপনাকে বলি। এই উত্তরটা কি একটু বিরতি থেকে এসে নেই? ওকে, জেডএসআর ইন প্রেজেন্স মিট দ্য পিপল দেখছেন। একটা বিরতির সময় হলো, উত্তর জানার জন্য একটু অপেক্ষা করুন, আমরা আসছি। আরও একবার স্বাগত। জেডএসআর ইন প্রেজেন্স মিট দ্য পিপল দেখছেন। এই আয়োজনে আরও একবার স্বাগত জানাচ্ছি। রহমান রাশেদ আপনাদের সাথে রয়েছে। জনাব ফয়েজ আহমদ, বিরতির আগে যে প্রশ্ন করেছিলাম, আপনি বলছেন 5ই আগস্টের পরে সবাই তার তার জায়গা থেকে মতবাদ প্রকাশ করতে এবং সেটাকে স্থিতিশীল করতে বা এস্টাবলিশ করার জন্য নেমেছেন, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে সহিংসতা হয়েছে, দেখেছি মব কালচার হয়েছে, অন্তর্বর্তী সরকারকে সেটা ফেস করতে হয়েছে। তো সেই মতবাদ নিয়ে, বিশ্বাস নিয়ে তো সবাই নির্বাচনেও প্রবেশ করলো বা নির্বাচনের ফেজে প্রবেশ করলো। তাহলে কি আপনি দেখেন নির্বাচন, আপনি যদি ধরেন এই সময়টাকে শুধু তুলনা করেন শুধু সাদা চোখে, কোনো ডেটা লাগবে না। আপনি প্রথম কথা হচ্ছে যে একটা অভ্যুত্থান পরবর্তী সময় ইমানসিপেটরি ভায়োলেন্স বলে একটা বিষয় থাকে। এইটা এই যে মানুষের কিছু ক্ষোভ তৈরি হয় ইমিডিয়েট, যে ধরুন অভ্যুত্থানের সময় প্রচুর মানুষ আহত হয়েছে, আক্রান্ত হয়েছে, নিহত হয়েছে, খুন হয়েছে, তাই না? এটার একটা সামগ্রিক জেদ, ক্ষোভ এটা থাকে। এইটা কোনো কোনো দেশে দেশে দেখা গেছে 2 বছর পর্যন্ত কন্টিনিউ করেছে, এরকম হয়। তো আমাদের এখানে যদি আমরা বিবেচনা করি, ইমিডিয়েট আফটার আগস্ট 5 যেই ধরনের মানুষের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে, সেটা কি এখন পর্যন্ত এক্সিস্ট করে? করে না।
আমরা তো ধরুন মাজারের কথা যদি বলেন, এখন আমরা আলাপটা করি যে মাজারে হামলা, মাজার ভাঙ্গা, কিন্তু এরপরে যে একটা সুনির্দিষ্ট মামলা হওয়া, সেই ঘটনায় গ্রেফতার হওয়া, এগুলিকে আমরা সাধারণত ওভারলুক করি। ধরুন মাজারে একটি হামলা হয়েছে, সেটা যদি একজন মিডিয়া কর্মী হিসেবে আমরা বলি, হামলার ঘটনাটাকে আমরা যেভাবে প্রকাশ করবো, ওই ঘটনায় 1 জন 2 জন 3 জন গ্রেফতার হওয়া, সেটা প্রকাশ করি না সাধারণত। আবার আপনি না, কিন্তু সময় গেছে, বিষয় বদলেছে, কিন্তু মব কালচার নিয়ে তো সবসময় আলোচনায় থেকেছে, আলোচনায় আছে, আলোচনায় তো হয়েছে। আলোচনাটা কখনো কখনো আলোচনার জারি রাখার জন্য নানান ধরনের মেকানিজম কাজ করে। আচ্ছা আচ্ছা, এখন দেখুন, ধরুন মব কালচার, মবই হয়েছে, সেই মবটা কি 5 আগস্টের পরের সময় ধরে যেরকম হয়েছে এখন সেই অবস্থায় আছে? নেই তো। সমাজে তো ইমিডিয়েট আমাদের চ্যালেঞ্জ ছিল একটা স্থিতিশীল অবস্থা, আইন শৃঙ্খলা, এটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসা। এটা তো খুবই চ্যালেঞ্জিং ছিল। সেটা সরকার আনতে পেরেছে? আমার তো মনে হয় ডেফিনেটলি, আদারওয়াইজ তো এই নির্বাচনের প্রচারণার সময় যা হতো সেই বাস্তবতা তো নেই। এখন মানুষ তো পজিটিভলি রেসপন্স। ফয়েজের সাথে এখানে আমি একটু ডিফার করি, আমি শুধু একটি উদাহরণ দিই। আপনি নিশ্চয়ই আপনি দেখেছেন, আমরা সবাই দেখেছি, প্রথম আলোতে যেদিন আগুন দেওয়া হলো, আগুন দিয়ে ফেসবুকে ঘোষণা দিয়ে ডেইলি স্টারে গেল। আপনার আমার অনেক সহকর্মী প্রায় 5 ঘন্টা ছাদের উপর ছিল, নিচে যারা মব সৃষ্টি করেছে, যারা আগুন দিয়েছে তারা নিচে বসে আছে, উপরে যারা তার বুঝতে পারছে না যে তারা আদৌ নামতে পারবে কিনা। বাট আমরা দেখলাম যে সেখানে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলেন, আমার মনে হয় যারা আক্রমণ করতে এসছে তাদের চেয়ে কম না, খুব বেশি কম না। না না, ডেফিনেটলি আমি এগ্রিড আপনার সঙ্গে, এখানে কোনো দ্বিমত নেই। প্রথম আলো ডেইলি স্টারের পার্টিকুলার ঘটনায় এখানে অনেকের নিষ্ক্রিয়তা পরিলক্ষিত হয়েছে। এর অনেকগুলি কারণ ওনারা ব্যাখ্যা করেছেন, কিছু কিছু লেজিটিমেট রিজন রয়েছে। কিন্তু আপনি দেখুন, এই ঘটনায় মামলা হওয়া এবং এর সঙ্গে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এটা আনফরচুনেট, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যবস্থা নেওয়া হয়েছে জানি না, কিন্তু ডেফিনেটলি এখানে 30 জনের অধিক ব্যক্তি গ্রেফতার হয়েছে এই 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 মব তৈরির সঙ্গে যারা সম্পৃক্ত ছিল। এই জন্য আমি বলছিলাম যে দেখুন, আমরা ঘটনাটা আমাদের শকড হই। ধরুন প্রথম আলো ডেইলি স্টারে যেটা বলেছেন, আমার আপনার পরিচিত কত সহকর্মী সেখানে আটকা পড়েছে, এটা আমাদের জন্য খুবই শকিং, কোনো ডাউট নাই। অ্যাট দ্য সেম টাইম সরকার কিন্তু এই ঘটনায় যারা জড়িত তাদের একটা বড় অংশকে আইনের আওতায় নিয়ে এসেছে, তারা অনেকেই এখন জেলে আছে, এটা হচ্ছে রিয়েলিটি। এখন এই সমস্ত জায়গা থেকে বললে, ধরুন আপনি একটা নিউজ দেখলাম এক জায়গায়, আপনি মব পার্টিকুলার ওয়ার্ডটা বলেছেন না, এটার কারণে বলছি, একটা নিউজ দেখলাম এক জায়গায় যে পুলিশ একটা এলাকায় একজনকে অ্যারেস্ট করতে গেছে, সে পুলিশকে ভুয়া পুলিশ বলে এলাকার মধ্যে প্রচারণা করেছে। তখন ভুয়া পুলিশ মনে করে মানুষ এসে ওই যাকে ধরা হয়েছে তাকে ছিনিয়ে নিয়ে গেছে। তো এখন এই যে মব শব্দটা অনেক পপুলার হয়ে উঠলো, আপনি এটার কি ঘটনা ঘটলো? এখানে নিউজ পেপারে লেখা হলো যে পুলিশকে ভুয়া পুলিশ বলে আসামি চিৎকার, মব এসে মব সৃষ্টি করে আসামিকে ছিনিয়ে নেওয়া হলো। আপনি বলেন এটা কি বাংলাদেশে প্রথম ঘটলো? এরকম বহু ঘটে, এটা বহু ঘটে, কিন্তু কোনো ক্ষেত্রে কি আর আমরা মব বলেছি? সো কখনো কখনো আমাদের কিছু রেসপন্সিবিলিটি থাকে। আমি কোনোভাবে এই সংঘবদ্ধ অপরাধ চক্রকে কোনোভাবে সমর্থন করছি না, এটা কোনো অবস্থাতেই কোনো বিবেচনাতে জায়েজ না, কিন্তু এট দ্য সেম টাইম আমরা রেসপন্সিবিলিটির জায়গা থেকে কখনো কোনো ওয়ার্ডগুলিকে সুন্দর এই ট্রেন্ড বলে আরেকটা বিষয় আমি যোগ করি, উৎসাহিত করে ফেলি। আচ্ছা ঠিক আছে, তারপর সহিংসতার কথাও বললে, এই 12 ফেব্রুয়ারি নিয়ে অন্তর্বর্তী সরকার কতটুকু প্রস্তুত? আমি বলেছি আপনাকে শুরুর দিকে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে, তারও একটা অ্যানালাইসিস। শুরুর দিকের আলোচনায় যেটা বলেছি, 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ খারাপ পরিস্থিতির জন্য সরকারের প্রস্তুতি আছে, এবং আমরা মনে করি সর্বোচ্চ খারাপ প্রস্তুতির জন্য যে প্রস্তুতি থাকবে সেটার মধ্যে দিয়ে একটা সর্বোচ্চ ভালো নির্বাচন আসা সম্ভব। এই সর্বোচ্চ খারাপ পরিস্থিতির প্রস্তুতি আছে বলেই আপনি এখন পর্যন্ত পুরোপুরি, আজকে পর্যন্ত অ্যাটলিস্ট, কালকে কি হবে আমরা বলতে পারি না, প্রস্তুতিটা রাখতে পারি, এখন পর্যন্ত একটি শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা সারা দেশে চলছে। জনাব ইলিয়াস খান, কিছু যোগ করবেন? আমরা চাই যে একটি ভালো নির্বাচন হোক, এবং ভালো নির্বাচনের বিকল্প নেই কিন্তু, কারণ আপনার যদি গণতন্ত্রের উত্তরণ ঘটাতে হয় তাহলে কিন্তু নির্বাচনের বিকল্প নেই। আর মারামারি ধরাধরি এগুলো অতীতেও হয়েছে, আমি আশা করতে চাই সামনে না হোক, বাট যদি টুকটাক হয়ও নির্বাচনটা উঠিয়ে নেওয়া উচিত, কারণ নির্বাচনের উপর কিন্তু অনেক কিছু ঠেকে আছে। নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়ে যায় আমাদের দেশটাকে নতুন করে আবার চলতে শুরু করবে বলে বিশ্বাস করি, কারণ গত 15.5 বছরের দেশটাকে যেভাবে পিছিয়ে দেওয়া হয়েছে তার থেকে যদি সামনে এগোতে হয়, একটা নির্বাচনের কোনো বিকল্প নেই। আচ্ছা, নির্বাচনের সাথে সাথে গণভোট আলোচনায় রয়েছে, পোস্টাল ব্যালট আলাদা করে আলোচনা রয়েছে, আমরা দুজনের কাছে একটু পর্যবেক্ষণ নিতে চাই। গণভোট প্রসঙ্গে কিছুই বললাম না, আমরা আয়োজনের শেষ দিকে আমরা দুজনের কাছ থেকে এই পর্যবেক্ষণ জানতে চাই। গণভোট তো অবশ্যই হা ভোট
দিতে হবে এবং সবাই সব দল তো বলে দিচ্ছে বড় যে দলগুলো বাংলাদেশে। বাট সেটা- আমার কেন জানি মানে আমি মোটা দাগে বুঝি এই গণভোটটা না হলেও হতো, কারণ বিএনপি, জামাত, এনসিপি সিগনেচার করে না, বাট না, সবার সম্মতি ছিল একটা গণভোট হোক, সেই জন্যই একটা গণভোট। না এটি না হলে যদি এরাই তো পার্লামেন্টে যাবে, সে পার্লামেন্টে কি এগুলো ইমপ্লিমেন্ট করার সুযোগ ছিল না আমি জানি না। এই প্রশ্ন আমাকে কয়েকজন করেছে। যাই হোক, এখন যেহেতু গণভোট হচ্ছে, আমি আশা করতে চাই যারা যাবেন তারা সবাই নিজ প্রতীকিত ভোট দিবেন, বাট একটি জায়গায় এক থাকতে হবে, সবাই হা ভোট দেওয়া উচিত বলে আমি মনে করি। জনাব ফয়েজ আহমদ। না, আমি ইলিয়াস ভাইয়ের সঙ্গে আমি একমত। প্রথম কথা হচ্ছে যে হা ভোট বা গণভোট কেন আয়োজন করতে হলো, সেটা একটা বড় বাস্তবতা হচ্ছে যেই 32টি রাজনৈতিক দল এই প্রক্রিয়ায় অংশ নিয়েছে, তারা প্রত্যেকেই এটার এই যেই বিষয়ে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে সংস্কারের জন্য, সেগুলি বাস্তবায়নের পদ্ধতি, বিশেষত সংবিধান সংক্রান্ত যে সমস্ত সংস্কারগুলি, খেয়াল করুন, সংবিধান সংস্কার সেটা কিন্তু একটা অর্ডারের মধ্যে দিয়ে করে ফেলা যায় না। সো গণভোটে আমাদের সেই বিষয়গুলিই যাচ্ছে যেগুলি সংবিধান সংস্কারের জন্য, এই 48টি বিষয় যাচ্ছে। সেগুলি বোধ করি নাগরিকদের মধ্যে অধিকাংশই এই বিষয়ে কনভিন্স, তারা হা ভোট দিবেন। নাগরিকরা তো তৃণমূলেও কি তারা কি পুরোটা জানেন গণভোট নিয়ে? এটা নিয়ে অনেক কনফিউশন দেখা গেছে। আমার কি মনে হয় জানেন, টু সাম এক্সটেন্ট আমরা কখনো কখনো নাগরিকদেরকে আন্ডারস্টিমেট করি, আবার কখনো কখনো দেখুন, আমি আপনি আমরা তিনজন মানুষ এখানে বসে আছি, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় কোনো না কোনো কারণে চিকিৎসকের শরণাপন্ন হই। চিকিৎসকের ভাষা কি সব আমি বুঝি? চিকিৎসকের দায়িত্ব হচ্ছে আমার রোগটা কি সেটা তার মেডিকেল ল্যাঙ্গুয়েজে না, তার আমার ভাষায় বুঝিয়ে দেওয়া। সুতরাং আমরা এখন পর্যন্ত চেষ্টা করেছি মানুষকে সর্বোচ্চ সহজভাবে এই জিনিসটা বুঝিয়ে দিতে। গণভোট কি? গণভোট মানে খুব সিম্পল। আপনি যদি পুরনো বাংলাদেশে সেই জঞ্জালে ফিরে যেতে না চান, আপনি যদি আরেকটি ফেসিবাদী ব্যবস্থা আবার ফেরত যেতে না চান, তাহলে আপনি হা ভোট দিবেন, ব্যাস। তো সেটা নিয়েও তো কথা হয়েছে, পরের দিকে দেখা গেল যে বললো যে সরকারি কোনো কর্মকর্তা নির্বাচনের সাথে যারা এখন সংশ্লিষ্ট আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি নাগরিক তারা হিসেবে কেউ বলেছি হা বা না তে বলতে পারবে না। আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি তো সরকারি কর্মকর্তা, প্রশ্ন করেছি এজন্য আমার শাস্তি হলে শাস্তি আমি মেনে নেব, কিছু করার নাই। আমি আর পুরনো বাংলাদেশে ফিরতে চাই না, তাই। কিন্তু তারপরেও এটা নিয়ে যেহেতু প্রশ্ন ছিল, সেটা নিয়ে তাকে ইয়ে করতে হবে। ডেফিনেটলি ধরুন, আমি এটা একদম পরিষ্কার বুঝি যে যেই কর্মকর্তা সরকারের চাকরি করেন এবং একই সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালন করছেন, তার ক্ষেত্রে হয়তো এগুলি হতে পারে। কিন্তু আমি তো, আপনি আমাকে আমার অপিনিয়ন জানতে চেয়েছেন, গণভোট যেহেতু কোনো পার্টিকুলার ক্যান্ডিডেটের ভোট নয়, গণভোটের মধ্যে দিয়ে যেহেতু কোনো দলকে জয় পরাজয়ের প্রশ্ন আসে না, গণভোট যেন এই কারণে হচ্ছে যেন ইলেকশন কমিশন যেটা হয়েছে সেটা যেন আবার নুরুল হুদা ইলেকশন কমিশন ফিরে না আসে, সেটা যেন আবার কাজী রাকিব ইলেকশন কমিশন না আসে, হাবিবুল আউয়াল ইলেকশন কমিশন না আসে। সেজন্য গণভোট হয়েছে এই কারণে, এটা মনে রাখিয়ে দেওয়ার জন্য যে এই কাজী রাকিব, এই নুরুল হুদা, এই হাবিবুল আউয়ালরা কি পরিণতি বরণ করতে হয়েছে, সেজন্য এগুলি মানুষের মনে মগজে রাখতে হবে। গণভোটে মানুষ তার রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ পাল্টাতে চায়, যদি মানুষ মনে করে পরিবর্তন প্রয়োজন, পরিবর্তন হবে। এর গণভোটের মূল স্পিরিটের জায়গা হচ্ছে গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের পরে এই শহরে, এই দেশের দেয়ালে দেয়ালে লেখা হয়েছিল সংস্কার চাই, পরিবর্তন চাই। আমরা সেই গণ অভ্যুত্থানের ভাষা বুঝতে পেরেছি, রাজনৈতিক দলগুলি বুঝেছে, এই পর্যন্ত এসেছে, এখন নাগরিকদের কাছে গেছে। নাগরিকরা যদি মনে করে যে না প্রয়োজন নেই, হবে না। একটা ইয়েতে যে অন্তর্বর্তী সরকারের কাছে যে সংস্কারের প্রত্যাশা ছিল জনগণের, সেই সংস্কারে কতটুকু সফল আমরা খুব সংক্ষেপে উত্তর নিব। তারপরে একটা পরিষ্কার পয়েন্টে আমি বলি, ব্যক্তিগতভাবে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য অসাফল্য ব্যর্থতা আমরা বিবেচনা করার কোনো প্রয়োজন, নাগরিকরা বিবেচনা করবে। অন্তর্বর্তীকালীন সরকার মধ্যদাগে যে কাজটি করেছে, বাংলাদেশের একটি পাটাতন তৈরি করেছে যেখান থেকে বাংলাদেশ এখন চলতে পারবে ভঙ্গুর রাষ্ট্রের দায়িত্ব নিয়ে। আর সংস্কারের প্রশ্ন যদি বলেন, সংস্কারের যে সমস্ত প্রত্যাশার জায়গা, এর বিপুল সংস্কারের কাজ হয়েছে, যেগুলি যুগের পর যুগ বাংলাদেশ আউটকামগুলি পাবে। আর সংবিধান সংস্কারের এই প্রশ্নে যদি গণভোটে হা যাওয়া যুক্ত হয়, বাংলাদেশ অনেক দূর। আমরা বুঝতে পারছি। জনাব ইলিয়াস খান, আপনার কাছে যাব, একদম সংক্ষেপে আমরা শেষ করতে চাই, একদম শেষ দিকে। না, আমাদের যে ধরুন আমি মিডিয়া সংস্কার কমিশনের কথাই বলি, অনেকগুলো তারা সুপারিশ করেছিল, আমি এখন পর্যন্ত কোনো ইমপ্লিমেন্টেশনে কিছু দেখলাম না। তো যে সংস্কারের যে প্রত্যাশার কথা বলা হচ্ছিল, সেটা পুরোপুরি মিডিয়া যে অবস্থায় ছিল আরো ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। এগুলো সংস্কার উচিত, যে সুপারিশগুলো তারা করেছে, আশা করি আগামী দিনে সেগুলো পূরণ হবে। কারণ আপনি দেখুন টেলিভিশনে কোনো পে স্কেল নাই, কোনো স্কেল নাই, তারপরে সংবাদপত্রে বুঝতে পারছি এক কপিও চলে না। পার্লামেন্টে সেটা নিয়ে আপনি কিছুটা দ্বিমত রাখলেন, কিছু না পুরোপুরি দ্বিমত রাখলেন। আচ্ছা, এই দ্বিমত নিয়ে আজকের আয়োজন শেষ করি। আচ্ছা, বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকের আয়োজন আমাকে এখানেই শেষ করতে হচ্ছে, সময় স্বল্পতা রয়েছে। জনাব ইলিয়াস খান এবং জনাব ফয়েজ আহমদ, অনেক ধন্যবাদ আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ZSRM প্রেজেন্স মিট দ্য পিপল আজকের মতো এখানে শেষ করছি। আগামী সপ্তাহে দেখা হবে। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।